মানুষটার কারণে আমি আমার বাবার থেকে চিরদিনের জন্য দূরে চলে গিয়েছি। যে মানুষটার কারণে আমার সৎ মা আমাকে ধর্ষক ভেবে বাসা থেকে বের করে দিয়েছিল। যে মানুষটার কারণে আমি ছোট বোনের ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছি। সে মানুষটার সাথে আজকে আমি ছি আজকে আমাকে অন্য সবার মতো লোভী মানুষ মনে হচ্ছে। না হলে আমি কি নাদিয়ার সাথে এই কাজটি করতে পারতাম? তার সাথে নিজের জীবনের সবচেয়ে জঘন্য কাজটি করেছি। অথচ যেদিন মেয়েটা আমাকে ভালোবেসে শহরের সবচেয়ে বিলাসী ফুল দিয়ে বলেছিল, তুমি আমার বাগান বিলাস হবে, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে যেদিন থেকে দেখেছি সেদিন থেকে আমার মনের রাজত্বটা তোমাকে দিয়েছি। আমি না চাইতেও সবসময় তোমাকে মনে করি। তুমি সবসময় আমার কল্পনার আকাশে ঘুরে বেড়াও। তুমি কল্পনা করতে পারবে না তোমাকে নিয়ে আমি কত স্বপ্ন দেখেছি। তুমি কি তোমার বুকে আমার একটু জায়গা দেবে না? যখন আমাকে নাদিয়া অনেক আগে কথাগুলো বলেছিল তখন আমি চুপ করে বসেছিলাম। কিছুক্ষণ পর বললাম, দেখো, আমি তোমার ভালোবাসাকে অনেক রেসপেক্ট করি, কিন্তু আমি তোমাকে ভালোবাসতে পারবো না, কারণ আমি একজনকে অনেক ভালোবাসি। তখন নাদিয়া বলেছিল, আমি আমার আজ পর্যন্ত জীবনে যা চেয়েছি তাই পেয়েছি, তুমি হয়তো আমাকে জানো না। আমি নিজের প্রয়োজনে কতটা খারাপ হতে পারি তুমি কল্পনাও করতে পারবে না। তখন আমি বলেছিলাম, আমার তোমার সম্পর্কে বিন্দুমাত্র কিছু জানার ইচ্ছা নেই। তখন সে আবার বলেছিল, তুমি যদি চাও আমি তোমার ভালোবাসার জন্য প্রমাণ পর্যন্ত দিতে আছি, নিজের সবচেয়ে মূল্যবান সম্পদটাও দিয়ে দেবো, তার বিনিময়ে আমি তোমাকে চাই। তখন আমি বলেছিলাম, তুমি দেখতে যতটা সুন্দর তোমার ভিতরটা ততটাই নোংরা। তখন সে বলল, আমি তো বলেছি পৃথিবীতে আমি যা চাই তা পাওয়ার জন্য আমি সবকিছুই করতে পারি, এমনকি পৃথিবীর সবচেয়ে জঘন্য কাজটাও করতে আমার পা পিছু পা হবে না। সেদিন আমার কি হয়েছিল আমি জানি না। আমি কখনো কারোর সাথে এতটা খারাপ ব্যবহার করিনি, এত খারাপ কথাও কখনো কাউকে বলিনি। সেদিন খুব গর্ব করে নাদিয়াকে বলেছিলাম, তুমি সুন্দর হতে পারো, তোমার মতো হাজার বিশ্ব সুন্দরী যদি আমার সামনে লাইন ধরে দাঁড়িয়ে থাকে আমি কখনোই তাদের দিকে তাকাবো না। তোমার মতো এত খারাপ মেয়ে আমি কখনো দেখিনি। কখনো একটা ভালো মেয়ে একটা ছেলেকে এসব খারাপ কথা বলবে না। নিজেকে এতটা সস্তা ভাবো তুমি, আমার তো মনে হয় তুমি আসলেই একটা সস্তা মেয়ে। কথাগুলো যখন আমি নাদিয়াকে বললাম তখন মনে হলো আমি কি বললাম এগুলো নাদিয়াকে। এসব বলাটা আমার একদমই উচিত হয়নি। আমি রাগ না করেও হয়তো মেয়েটাকে আরো ভালো করে বোঝাতে পারতাম। এই পৃথিবীতে কিছু কিছু জিনিস থাকে যেগুলো কখনোই জোর করে পাওয়া যায় না, তার মধ্যে ভালোবাসাটাও পড়ে। মনের উপর কখনো জোর করা চলে না, কারণ মন যাকে চায় না হাজার চেষ্টার পরেও তাকে ভালোবাসা সম্ভব হয় না। এসব কিছু না চিন্তা করি আমি মেয়েটাকে কত কি বলে দিলাম। যখন তার দিকে তাকালাম দেখলাম সে রাগে ফুসফুসাচ্ছে আর বুদবুদ করে কান্না করতেছে। সেদিন নাদিয়া রাগে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে গিয়েছিলেন। আমি বিষয়টাকে দুর্ঘটনা ভেবেই ভুলে গিয়েছিলাম। কিন্তু পরে কিছুক্ষণ পরেই নাদিয়া ক্লাসে সবার সামনে আমাকে নিয়ে বাজে কথা বলল। নিজের সম্মানের কথা একবারও ভাবলো না। সেদিন বুঝেছিলাম এই মেয়েটি নিজের স্বার্থের জন্য কত কি করতে পারে। আজ সেই মেয়েটার সাথে আমি শারীরিক সম্পর্কে জড়িয়েছি। সেই মেয়েটার সামনে আমি একসময় গর্ব করে বলতাম, তোমার মতো হাজারটা সুন্দরী মেয়ে আমার সামনে দাঁড়ালো আমি একবারও চোখ তুলে তাকাবো না। অথচ আমার অতীতের গর্ব করাটা কতই না বোকামি ছিল সেটা আজ বুঝতে পারছি। আমি সেখান থেকে চলে আসি। আসার সময় নাদিয়া আমাকে কিছুই বলেনি, তবে আমি বুঝতে চেয়েছিলাম সে এটাই চেয়েছিল, আর আমিও বোকার মতো তার ফাঁদে পা দিয়েছিলাম। নাদিয়া যদি এখন আমাকে আঙুল তুলে বলে, তোমার মতো সব ছেলেদেরকেই আমি চিনি, পৃথিবীর সব ছেলেরাই একরকম, সুযোগ পেলে ছাড়ে না, তুমি তো বলেছিলে আমি তোমার সামনে দাঁড়ালে আমাকে পাশ কাটিয়ে চলে যাবে, কোথায় গেল তোমার সেই নীতি কথা? আজ আমাকে দেখে তো লোভই সামলাতে পারলেন। এই প্রশ্নগুলো আমাকে নাদিয়া করলে তখন আমি কি বলতাম, কিন্তু নাদিয়া আমাকে কিছুই বলেনি এখন পর্যন্ত। আমি বাসায় এসে নিজেকে পবিত্র করার বৃথা চেষ্টায় 1 ঘন্টার মতো গোসল করি, অথচ আমি জানি আর কখনোই আমি বিশুদ্ধ হতে পারবো না। এই সাবান সোডা দিয়ে আমার দেহটা পরিষ্কার করতে পারলেও আমার মনটা কখনোই পরিষ্কার করতে পারবো না, সেটা খুব ভালো করেই জানি আমি। পুরো 2 দিন আমি রুম থেকে বের হলাম না। নাদিয়ার সাথে সেই অন্তরঙ্গের মুহূর্তটা কোনোভাবেই ভুলতে পারতেছি না। আস্তে আস্তে তার প্রতি কেমন জানি দুর্বল হয়ে যাচ্ছি। এমনটা হওয়ার কারণ আমি বুঝতে পারলাম না। মেয়েটাকে তো আমি ঘৃণা করি, তারপরেও কেন এমন মনে হচ্ছে? শুনেছি কোনো মেয়ে যদি কোনো ছেলের সাথে শারীরিক সম্পর্ক করে সেই মেয়েটি কখনোই ছেলেটিকে ভুলতে পারে না। সবসময় সে ছেলেটির কথাই মনে পড়ে, কারণ তার সবচেয়ে মূল্যবান সম্পত্তি সে সেই ছেলেটিকেই বিলিয়ে দিয়েছিল। কিন্তু আমি তো ছেলে, আমার ক্ষেত্রে কেন এমন হচ্ছে? আমি কেন নাদিয়ার সাথে কাটানোর সময়গুলো ভুলতে পারছি না? হঠাৎ করেই নাদিয়ার ফোন পেয়ে আমি ভাবনার জগৎ থেকে নিজেকে বাস্তবতায় প্রতিস্থাপন করি। সে ফোন দিয়ে বলল, আমি তোমাকে মেসেজে একটা ঠিকানা দিয়েছি, তুমি খুব দ্রুত সেখানে চলে আসো। কথাটা বলেই নাদিয়া ফোনটা রেখে দিল। আমি ভয়েই হোক আর যে কারণেই হোক তার দেয়া ঠিকানায় চলে গেলাম। গিয়ে দেখি একটা হাসপাতাল। সে আমাকে হাসপাতালে কেন ডেকে পাঠালো সেটা আমি বুঝতে পারলাম না। হাসপাতালে গিয়ে দেখি নাদিয়া আদিবাকে নিয়ে বসে আছে। আমি আদিবাকে দেখেই পিছনে ঘুরলাম। তখন আমার মনে হলো এরা তো খুব ভালো বান্ধবী, তাহলে কি নাদিয়া আদিবাকে সব কথা বলে দিল? নাদিয়ার ডাকে আমি আবার তাদের দিকে ঘুরে তাকালাম। তাদের কাছে গেতেই নাদিয়া আমাকে যে কথাটা বলে উঠলো, সে কথাটা শুনে কেমন জানি খুব ভালো লাগা শুরু হলো। সে আমাকে বলল, আদিবা প্রেগনেন্ট, ওর বয়ফ্রেন্ডকে অনেক ফোন দিয়েছি কিন্তু তার ফোন বন্ধ দেখাচ্ছে, একজন ছেলে মানুষ প্রয়োজন হয়েছিল আমার, তাই তোমাকে ফোন করে আসতে বললাম। এই কথাগুলো শুনে আমার নিজে নিজে মনে হলো, হায় রে জীবন, এতদিন প্রেম করেও এই আদিবাকে একটা কিস করতে পারলাম না, অথচ এই স্মার্ট ছেলেটা কত কম সময়ের মধ্যে কত কি করে ফেলেছে।
এটাই বুঝি পেলে বয় আর সাধারণ বালকের মধ্যে তফাৎ। আদিবা আর আমার দিকে তাকাতে পারছে না, কিন্তু আমি ঠিকই তার অসহায় নির্লিপ্ত চেহারাটার দিকে তাকিয়ে আছি। আদিবাকে দেখে একটা জিনিস খুব ভালো মতোই বুঝতে পারলাম, আজ সে অনেক অনুতপ্ত। আজ সে মনে মনে অবশ্যই বিশ্বাস করছে আমি খারাপ মানুষ হলেও কখনো তার দুর্বলতার সুযোগ নেইনি, কখনো তাকে ভালোবাসার নামে নোংরামি করতে বলিনি। তাকে দেবী ভেবে মনের মন্দিরেই পূজা করে এসেছিলাম, তাকে নিয়ে কখনো খারাপ চিন্তাও করিনি। অথচ সে যাকে বিশ্বাস করে ভালোবেসেছিল, আজ সে তার দুর্বলতার সুযোগ নিয়ে তাকে নষ্ট করেছে। হয়তো বাস্তবতা এমন, আমরা এমন মানুষগুলোকে বিশ্বাস করি যারা কখনোই বিশ্বাসের মর্যাদা রাখে না, বিশ্বাসের সাথে খেলা করে। আদিবা হয়তো ভেবেছে আমি তাকে দেখার জন্য এসেছি, এ ভাবনাটাও তার ভুল, কিন্তু আমি তাকে এটা বলতে পারছি না। তাকে বলতে পারবো না ভেবেও আমার খুব খারাপ লাগলো, কারণ আমি তো এখানে নিজের ইচ্ছায় আসিনি, নাদিয়ার কথাতে আসতে হয়েছে। ইদানিং কেন জানি না নাদিয়ার কথাতেই আমাকে চলতে হচ্ছে। অথচ এই মেয়েটাকে আমি প্রচুর ঘৃণা করতে চাই, ইচ্ছা করেই ঘৃণা করতে চাই, কিন্তু তার প্রতি ঘৃণাটা কেন জানি দিন দিন আমার কমে আসছে। এমনটা হওয়ার কারণ কি আমি বুঝতে পারছি না। ডাক্তারের কথা শুনে যা বুঝলাম, আদিবা তার পেটের অনাগত সন্তানকে নষ্ট করতে যাচ্ছে, এছাড়াও আর কোনো উপায় নেই। দুদিনের অতিথি হয়ে যে তার জীবনে এসেছিল, তাকে এখন হারিকেন নিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি সেদিনের মতো সেখান থেকে চলে আসি। আসার সময় আদিবা আমাকে ধন্যবাদ জানিয়েছিল, অনেকটাই মায়া নিয়ে বলেছিল বর্তমান আমার সাথে যার থাকার কথা সে আজ নেই। অথচ তোমাকে অনেক অপমান করার পরেও তুমি আমার জন্য এসেছো, তোমাকে অনেক ধন্যবাদ। কিছুদিন পরের কথা, আমি সবেমাত্র অনার্স থার্ড ইয়ারে উঠেছি। সেদিন ছিল মনোমুগ্ধকর একটি শীতের সকাল। ক্লাস শেষে আসার সময় হঠাৎ করেই দেখলাম আদিবা আমার সামনে দাঁড়িয়ে আছে। কি বলবো বুঝতে পারলাম না, পাশ কাটিয়ে চলে যাওয়াটা খারাপ দেখায়, তাই আমিও চুপ করে দাঁড়িয়ে রইলাম। তখন সে বলে উঠলো, তোমার সাথে কিছু কথা আছে, এদিকে চলো। রাস্তা থেকে কিছুটা ক্যাম্পাসের ভিতরে গেলাম। হঠাৎ করে একটি নির্জন জায়গায় আদিবা দাঁড়িয়ে বলল। সে বলে উঠল, সেই হাই স্কুল জীবনে তুমি নাদিয়ার সাথে এমনটা করেছিলে কিনা আমি তা জানি না, তবে এটা আমি জানি খুব বড় ভুল করেছিলাম আমি সেদিন তোমার সাথে খারাপ ব্যবহার করে, তোমাকে বিশ্বাস না করে। জানি না তুমি কি মনে করবে, তবে আমি তোমার সেই স্বপ্নের নারী হয়ে ফিরে আসতে চাই। ভুল তো মানুষই করে, তুমি কি আমাকে ক্ষমা করে আবার তোমার জীবনে ফিরে নিতে পারবে না? তখন আমি ডাইরেক্ট বলে উঠলাম, না, পারি না। আমার খুব কাছের একজন মানুষ একদিন বলেছিল, যে মানুষগুলো খারাপ সময় তোমার পাশে থাকেনি, ভালো সময় তোমার পাশে থাকার অধিকার তাদের নেই। আমি এটাও জানি তুমি আমাকে ছাড়াও ভালোভাবে বেঁচে থাকতে পারবে, তবে মানুষ চিনতে ভুল করো না। এ নিয়ে 2 বার ধোঁকা খেলে। এরপর কাউকে ভালোবাসলে জেনে শুনে ভালোবাসো, যাতে পরে আর পস্তাতে না হয়। ভালো থেকো। কথাগুলো বলে সোজা আমি আমার বাসায় চলে যাই। বাসা বলা ঠিক হবে না, আমি ম্যাচে থাকি, তো ম্যাচে চলে যাই। ফ্রেশ হয়ে ফোনটা হাতে নিয়েই দেখলাম 21টা মিসড কল। বলে রাখা ভালো, শীতের দিন আমি তেমন একটা গোসল করি না। নাদিয়া এতবার কেন ফোন দিয়েছিল বুঝতে পারলাম না। আমি আর কলও ব্যাক করলাম না। হয়তো ভেবেছিলাম আদিবা হয়তো কিছু বলেছে, ওই কারণেই ফোন দিয়েছে। আদিবার জন্য কেন জানি না অনেক খারাপ লাগছে। মেয়েটা সহজ সরল মনের মানুষ, তার সাথে এত বড় ধোঁকা হওয়াতে প্রথম দিক দিয়ে আমার ভালো লাগলেও এখন কেন জানি খুব খারাপ লাগছে। জীবনে ওই একটা মেয়েকেই তো মন থেকে ভালোবেসে নিজের করে নিতে চেয়েছিলাম। হয়তো আমি এখন তাকে ভুলে গিয়েছি বললে ভুল হবে, পরিস্থিতি আমাকে ভুলতে বাধ্য করেছে। সবার জীবনে এমন একটা সময় আসে যে সময় কাউকে ভালোবাসা যায় না। আমিও ঠিক সেই সময়ের মধ্য দিয়েই যাচ্ছি। এখন কাউকে ভালোবাসার কথা চিন্তাতেও আনতে পারিনি। আমি আমার জীবন যুদ্ধে জয়ী হতে পেরেছি কিনা জানি না, তবে নিজের এমন একটা অবস্থান বর্তমান তৈরি করেছি, দুবেলা দুমুঠো খাবার এমনিতে জোগাড় করতে পারবে। আদিবা হয়তো মনে মনে ভাবছে তার দুর্ঘটনার জন্য আমি তাকে আমার মনে জায়গা দেইনি। একটা মেয়ে একটা ছেলের সাথে শারীরিক সম্পর্ক করে প্রেগনেন্ট হয়েছে, এই কথাটা তার আগের বয়ফ্রেন্ড জানার পরে কখনোই তাকে ফিরিয়ে নেবে না। তবে আমি সেই কারণে আদিবাকে দূরে সরিয়ে দেইনি। সত্যি বলতে আদিবার উপর আমার আগের সেই ভালোবাসাটা নেই। তার উপর আগের মতো আর কোনো আবেগ আমার কাজ করে না। তার প্রতি যে শ্রদ্ধাটুকু ছিল সেটাও আর নেই। এসব কথা চিন্তা করতে করতে নাদিয়া আবার ফোন দিল। 21 বার ফোন দেওয়ার পরে যখন আবার ফোন দিল, তখন আমি ফোনটা ধরলাম। তার ফোনটা ধরতে আমার মোটেও ইচ্ছা করছিল না, কারণ আমি জানি সে ফোন দিলে যত সব আবল তাবল কথা বলে। কিন্তু একটা মানুষ যখন 21 বারের বেশি ফোন দেয়, তখন সে ফোনটা না ধরে আর থাকা দেয় না। ফোনটা রিসিভ করলাম। ফোনটা কানে নিতেই ওপাশ থেকে কান্নার আওয়াজ শুনতে পেলাম। সে বলে উঠল, আমি প্রেগনেন্ট। যখন তার কথাটা আমি শুনলাম, আমার মনে হয় আকাশ আমার মাথায় ভেঙে পড়ল। আমি কি করে এত বড় একটা জঘন্য কাজ করতে পারলাম? এই কথাটা চিন্তা করতেই আমার পুরো গা শিউরে উঠল। তারপর নাদিয়া বলে উঠল, আমি আদিবার মতো আমার বাচ্চাকে নষ্ট করতে পারবো না। এখন তুমি যদি আমাকে বিয়ে না করো, তাহলে আমি আত্মহত্যা করবো। আমি চাইলেও আবার সবার সামনে তোমাকে অপমান করতে পারতাম, কিন্তু আমি আর তোমাকে অপমান করতে চাই না। অনেক ভাবার পরে আমি নাদিয়াকে বিয়ে করার সিদ্ধান্ত নিই, কারণ আমি মেয়েটাকে চিনি, এ কত বড় জেদি মেয়ে। সে যদি সত্যি সত্যি জীবন দিয়ে দেয়, তাহলে কখনোই আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। পরের দিন সকালে নাদিয়াকে ফোন দিয়ে আমি সেই হাসপাতালে আসতে বললাম যে এখানে আদিবা এসেছিল। নাদিয়ার কথাটাই যখন ডাক্তার বলল যে সে প্রেগনেন্ট, তখন আর বিয়ে না করে কোনো উপায় নেই। 2 দিন পরে কাজী অফিসে গিয়ে নাদিয়া সহ বিবাহ বন্ধনে আবদ্ধ হই। নাদিয়ার 2জন বান্ধবী ছাড়া এই সম্পর্কটার কথা আর কেউ জানে না। বিয়ের পরে নাদিয়া সবার সামনে আমাকে জড়িয়ে ধরে কেঁদেছিল। সেদিন যখন নাদিয়ার চোখের দিকে তাকিয়েছিলাম, তখন মনে হয়েছিল মেয়েটা মনে হয় সত্যিই আমাকে অনেক ভালোবাসে।
কাজী অফিস থেকে সোজা আমি নিজের ম্যাচে চলে আসি। নাদিয়ার বাসায় চলে যাই। ভাবতে থাকি আমি আমার ভবিষ্যৎ জীবন নিয়ে। হঠাৎ করেই নাদিয়া ফোন দিল। ফোন দেওয়ার পর নাদিয়া আমাকে যে কথাগুলো বলল, এই কথাগুলো শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। সে ফোন দিয়ে বলল, বিয়ে করলে তো অবশেষে আমাকে, তুমি তো বলেছিলে মরে গেলেও আমাকে বিয়ে করবে না, প্রয়োজনে তুমি চিরকুমার হয়ে সারা জীবন থাকবে, তবু আমাকে বিয়ে করবে না, কিন্তু শেষ পর্যন্ত তো আমাকেই বিয়ে করতে হলো। নাদিয়ার কথাগুলো কেন জানি আমার মস্তিষ্কের নিউরনগুলোতে ঢুকলো না। আমি বুঝতে পারলাম না সে কেন এমন কথা বলছে। তখন আমি বললাম, তুমি কি বলছো স্পষ্ট করে বলো। তখন সে বলে উঠলো, আমি প্রেগনেন্ট না, তোমাকে বিয়ে করাটা আমার প্রয়োজন ছিল, তাই এই নাটকটা সাজিয়েছি। আমি তোমাকে হারাতে চাই না, তাই নিজের করে রেখে দিলাম। সো তোমাকে এত টেনশন করতে হবে না, তুমি তোমার জীবনটাকে এগিয়ে নিয়ে যাও। যতদিন তুমি নিজেকে ভালোভাবে প্রতিষ্ঠিত করতে না পারো, ততদিন আমি তোমার ঘাড়ে চেপে বসবো না। এই পৃথিবীতে কেউ তোমাকে আমার থেকে আলাদা করতে পারবে না, কারণ তুমি আমার অন্তরে বাস করো। তখন আমি বলে উঠলাম, তাহলে ডাক্তার যে বললো সেটা? তখন সে বলে উঠলো, এই দুনিয়ায় টাকা হলে সবই সম্ভব, আর ডাক্তার আমার পূর্ব পরিচিত। ফোনটা রেখেই আমি মাথায় হাত দিয়ে ফ্লোর